নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে আরআরবি এনটিপিসির এক্সামের কোয়েশ্চেন কেমন হতে পারে এবং এর সঙ্গে তোমাদের এক্সপেক্টেড যে এক্সাম ডেট তোমরা প্রত্যেকে হয়তো শুনে নিয়েছো যে জুনে এক্সাম হতে পারে। তো সেদিকটা কতটা কি জুনে এক্সাম হওয়ার চান্স রয়েছে না রয়েছে প্রত্যেকটা জিনিস আমি আজকে আলোচনা করব। দেন আমাদের এনটিপিসির এবার দেখো, এর আগের বারে আমাদের কোয়েশ্চেন মানে যেমন হয়েছিল সেই তুলনায় যদি ওই রকম কোয়েশ্চেন হয় তাহলে সেদিক থেকে কাট আপটা অনেকটা বেশি বাড়তে পারে। তো সেই দিক থেকে এবার কোয়েশ্চেন প্যাটার্নে কতটা কি পরিবর্তন হতে পারে না হতে পারে সেই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব। তো চলো এক এক করে আমরা শুরু করি। তো ফার্স্ট আমাদের যে জিনিসটা আসছে যে আমাদের এক্সাম ডেট কবে হতে পারে, মানে এক্সাম কবে আসতে পারে। দেখো তোমরা প্রত্যেকে জেনে নিয়েছো যে সিজিএল এর মানে সিজিএল বলছি, বিশেষ করে এসএসসির এক্সাম ডেট কিন্তু বেরিয়ে গেছে, মানে এক্সাম ক্যালেন্ডার বেরিয়ে গেছে। তো সেদিক থেকে এনটিপিসির এক্সাম করানোর জন্য আমাদের এখানে তোমরা ভালো মতোই জানো যে আন্ডার গ্র্যাজুয়েট রয়েছে, ওকে, আর একটা গ্র্যাজুয়েট লেভেল রয়েছে। তাহলে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম আগে হচ্ছে, দেন আমাদের আন্ডার গ্র্যাজুয়েট হচ্ছে, এবং তারপরে আমাদের সামহাও কোনো একটা টাইমে রেলের গ্রুপ ডির এক্সামটা হবে। তো সেই দিক থেকে আমাদের আপাতত এই মুহূর্তে মেন প্রায়োরিটি হচ্ছে যে কি গ্র্যাজুয়েটের এক্সাম করানো, দেন আমাদের আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম করানো। বাট এনটিপিসির এক্সাম যদি আমি তোমাকে বলে দিচ্ছি জুন মাসের নিয়ার অ্যাবাউট সেকেন্ড উইক থেকে, জুন মাসের সেকেন্ড উইক থেকে যদি এরা এক্সাম স্টার্ট না করতে পারে তাহলে কিন্তু সিজিএলের যে এক্সামের ডেট আসছে সে ডেট ওয়াইজ কিন্তু এরা পুরোপুরি এক্সামটা শেষ করতে পারবে না, পসিবল না। কারণ এক্সাম শেষ হতে নিয়ার অ্যাবাউট মোটামুটি একটা 15 দিন থেকে 20 দিনের মোটামুটি একটা টাইম লাগবে। আমি যদি তোমার এখানে গ্র্যাজুয়েটের কথা বলি তাহলে গ্র্যাজুয়েটের 15 থেকে 20 দিন, ইনফ্যাক্ট তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট এরও কিন্তু 15 থেকে 20 দিন। আমি কম করে নিয়ে যদি চলি তারপরে তোমাদের কিন্তু দুটো মিলিয়ে প্রায় 1 মাস মতো সময় লাগবে। আর 1 মাস মতো সময় যদি প্রায় লেগে থাকে তাহলে ডেফিনেটলি এদেরকে এক্সামটা সেকেন্ড উইকের মধ্যে, জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে স্টার্ট করতে হবে। তো সেই দিক থেকে দেখো আমার যতটা মনে হচ্ছে এরা পরপর মানে আগে গ্র্যাজুয়েট নিয়ে নেবে, তারপর আন্ডার গ্র্যাজুয়েট নিয়ে নেবে, এইরকম যদি এরা করে থাকে তাহলে ডেফিনেটলি জুন মাসে মোটামুটি তুমি এক্সপেক্টেড রাখতে পারো যে তুমি সেকেন্ড উইক থেকে এক্সাম হচ্ছে। খুব যদি সেটা ডিলে হতে হয় তাহলে সেটা থার্ড উইক, তার বেশি আমার মনে হয় না ডিলে করবে বলে। তো এইটুকুটা তোমরা একটু ভেবে নাও তোমাদের হাতে তাহলে এই মুহূর্তে সময় রয়েছে নিয়ার অ্যাবাউট, কম করে হলেও তোমাদের হয়তো হাতে এখন 1 মাস মতো সময় রয়েছে। তাহলে এই 1 মাসের মধ্যে তোমাদের প্রিপারেশন খুব কিন্তু কেয়ারফুললি বেটার ওয়েতে করতে হবে, ফালতু ফালতু উল্টো পাল্টা জিনিস নিয়ে মাথা ঘামালে হবে না। দেখো আশা করি যারা সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকেরই এই মুহূর্তে একটা বেসিক যে সিলেবাস থাকে সেই প্রত্যেকটা সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, তোমরা প্রত্যেকেই এক এক করে মক দিতে শুরু করে দিয়েছো। ইনফ্যাক্ট তোমাদের অনেকেও আমি এখন মানে কোয়ারি পাচ্ছি যে তোমাদের মক টেস্টে নাম্বার উঠছে না, মানে তোমাদের নাম্বারটা একটা স্ট্যাগনেন্ট হয়ে গেছে, থেমে গেছে। মোটামুটি তোমাদের অনেকেরই নাম্বার আমি এরকমভাবে শুনতে পাচ্ছি যে মোটামুটি এই 60 থেকে 70-এর মধ্যে অনেকের নাম্বার রয়ে গেছে। ইনফ্যাক্ট অনেক এরকম আরও স্টুডেন্ট রয়েছে, আমি এটা জেনারেল ক্যাটাগরি কথা বলছি, ঠিক আছে, বেশিরভাগ মানে জেনারেলরা বেশি চিন্তিত এই নাম্বারটা নিয়ে। আমি এরপরে আরও একটা ক্যাটাগরি বলছি যেটা তোমাদের মোটামুটি আগের বারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যারা তোমরা সলভ করছো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেখান থেকে তোমরা একটা জিনিস দেখতে পাবে যে আমাদের ওখানকার কারেন্ট অ্যাফেয়ার্সটা এই মুহূর্তে ইরিলেভেন্ট হয়ে গেছে। তো সেই দিক থেকে তোমরা ওই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো বাদ দিয়ে নিজের মার্কসটা নিয়ার অ্যাবাউট তোমরা যদি একটা অ্যাভারেজ বলো, একটু ভালো ক্যান্ডিডেটের আমি কথা বলছি, সেটা 70 থেকে 75-এর মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম জনের থাকছে। এর থেকে বেশি কিন্তু নাম্বারটা সবসময় মানে ক্রস করা পসিবল হচ্ছে না অনেকের ক্ষেত্রে। তো এই দিক থেকে এই নাম্বারটাকে তোমরা কি করে ক্রস করবে, ইনফ্যাক্ট আমাদের এই টাইমে কোশ্চেনের লেভেলটা কেমন হতে পারে না হতে পারে ওই জায়গাগুলো আসছি, বাট তো আমাদের মক টেস্টের নাম্বারটা কিভাবে বাড়বে না বাড়বে সেটা নিয়ে আমি এর পরে কোনো একটা ভিডিওতে ডেফিনেটলি জানাবো। বাট তার আগে তোমরা কমেন্ট করবে যে তোমাদের এই ধরনের ভিডিও লাগবে কি লাগবে না। দেখো আমি জেনুইন সলিউশন দেবো, যেটা দেবো, বাট আমার সলিউশন প্রত্যেকটা টাফ হয়, যেটা মানে যেটা তোমার কাজ হবে। আর জেনুইন সলিউশন দিলে সেটা ডেফিনেটলি একটু টাফ হবেই। তো সেদিক থেকে আমি তোমাদের বলছি, তোমাদের যদি এই মক টেস্টের নাম্বার কি করে বাড়াতে হবে সেই রিলেটেড ভিডিও লাগে তো ডেফিনেটলি তোমরা কমেন্ট করে জানাবে, কমেন্ট করে জানালে আমি সেই রিগার্ডিং ভিডিও দেবো। তো সেদিক থেকে তোমরা ধরে রাখো তোমাদের সেকেন্ড উইকে, জুন মাসের সেকেন্ড উইকের মধ্যে তোমাদের এক্সাম হতে পারে। এবার আমি আসছি এক্সামের লেভেলটার কথা। আরআরবি এনটিপিসি পরীক্ষার প্রশ্ন সহজ হবে নাকি কঠিন হবে। দেখো আমি কোনো জ্যোতিষ নই যে আমি তোমাকে বলে দেবো যে সহজ হবে না কঠিন হবে। এক্স্যাক্টলি এই ধরনের কোশ্চেনের উত্তর কিন্তু ডাইরেক্টলি দেওয়া পসিবল না, ইনফ্যাক্ট মানে কোনো ক্ষেত্রে মানে কেউই দিতে পারবে না এই ধরনের কোশ্চেনের অ্যান্সার। এর আগে আমাদের এনটিপিসির এক্সামটা নিয়ার অ্যাবাউট 2022-এর দিকে হয়েছিল। এবার এখন তোমাদের টাইম চলছে কত, 2025। তাহলে 2021-এ শুরু হয়ে 2022-এ মোটামুটি এর এক্সামটা গেছিলো, এর এনটিপিসির এক্সামটা এর আগের বারের। তো এবার আমাদের 2025 চলছে, মানে 3 বছরের একটা গ্যাপ। এবার 2025-এর এক্সামটা তোমাদের কেমন হতে পারে, কোশ্চেন কেমন হতে পারে। দেখো এর আগের বারে আমাদের ভ্যাকেন্সি ছিল নিয়ার অ্যাবাউট 35,000 মতো ভ্যাকেন্সি ছিল, বাট এবার সেই দিক থেকে ভ্যাকেন্সিটা আমি যদি শুধু গ্র্যাজুয়েটের কথা বলে থাকি তাহলে শুধু গ্র্যাজুয়েটের কথা হচ্ছে সেখানে প্রায় 8,000 সামথিং ভ্যাকেন্সি রয়েছে, এবং আন্ডার গ্র্যাজুয়েট মিলিয়ে সমস্ত কিছু মিলিয়ে প্রায় 12,000-এর কাছাকাছি একটা ভ্যাকেন্সি রয়েছে। তাহলে এত কম ভ্যাকেন্সিতে যদি আগের বারের মতো কোশ্চেন হয় তাহলে তুমি ডেফিনেটলি মানে মোটামুটি একটু ঠিকঠাক জোন, আমাদের কলকাতা জোনেরই যদি আমি এখানে কথা বলে দিই তাহলে কলকাতা জোনে তুমি মোটামুটি এখানে একটা জিনিস দেখতে পেয়ে যাবে যে 85+ কিন্তু কাট আপ চলে যাবে যদি এটা এর আগের বারের মতো কোশ্চেন করে। তো মানে নিঃসন্দেহে যাবে এটা, ঠিক আছে, নিঃসন্দেহে 85+ যাবে, সেটা নিয়ে কোনো ডাউট নেই। বাট এইবারে কোশ্চেনটা কি আদৌ এতটা হবে, মানে কাট আপটা কি এতটাও যাবে। ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে তুমি হয়তো দেখবে হয়তো 90-ও কাট আপ চলে যাচ্ছে যদি এই আগের বারের মতো কোশ্চেন হয়ে থাকে। এর আগের বারের কোশ্চেনটা যে ইজি ছিল সেটা কিন্তু একদমই না।
কারণ আমি তোমাকে এর আগে কি বললাম, এর আগের স্লাইডটাতে আমি তোমাদের বললাম যে কি অনেকের নাম্বার কিন্তু 75 এর মধ্যে থাকছে, যেটা কিন্তু খুব চাপের একটা স্কোর করা। কিন্তু তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখবে, এর আগের এনটিপিসির ক্ষেত্রে আমাদের শিফট ওয়াইজ এক্সাম হয়েছিল। প্রত্যেকে জানো তোমরা বিভিন্ন ডিফারেন্ট শিফটে এক্সাম পড়েছিল। তো সেই দিক থেকে প্রথম দিকে যে এক্সামগুলো হয়েছিল যখন এনটিপিসি শুরু হয়ে থাকে, ওই শুরু হওয়ার টাইমে যে এক্সামগুলো হয় ওইখানে কোশ্চেনের পরিমাণটা খুব বেশি ইজি চলে আসে। মানে লিটারালি কোশ্চেন ইজি হয়, ইজি টু মডারেট না, লিটারালি কোশ্চেন ইজি হয়। এবং এরপর থেকে মোটামুটি থার্ড ফেজ থেকে, বিভিন্ন ফেজে হয়েছিল, 7টা ফেজে এর আগেরবার তোমাদের কিন্তু এক্সাম হয়েছিল। থার্ড ফেজ থেকে তোমাদের এক্সামের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু জাস্টিক্যালি লেভেলে কিন্তু টাফ হতে লেগেছিল। থার্ড ফেজ থেকে যথেষ্ট টাফ হয় এবং আলটিমেটলি 7th ফেজে গিয়ে এক্সাম প্রচণ্ড টাফ হয়ে গেছিলো। তো যত দিন গেছে তত কিন্তু এক্সামের লেভেলটা টাফ হচ্ছে। তাহলে সেই দিক থেকে যারা মোটামুটি এর পরে থার্ড ফেজের পরে যাদের এক্সাম পড়েছিল থার্ড ফেজ থেকে 7th ফেজে, তাদের কিন্তু নাম্বার খুব বেশি বাড়েনি নর্মালাইজেশনে। ইনফ্যাক্ট তাদের কোশ্চেনকেও মানে হার্ড কোশ্চেন, টাফ কোশ্চেনে তাদেরকে ডিল করতে হয়েছিল। তো সেই দিক থেকে একটা খুব বাজে রকম কেস ঘটেছিল বেশ কিছু স্টুডেন্টের সাথে। আর এই দিক থেকে কোনো রকম কারো কোনো কিছু করার নেই, কারণ নর্মালাইজেশন হচ্ছে। বাট ফর্মুলা, আমার মনে হয়, আমার পার্সোনাল ব্যক্তিগত মতামত আমি বলছি, ফর্মুলা কিন্তু একদম সঠিক নয়। মানে ফর্মুলা নিয়ে যথেষ্ট ভালো মতো এদের খাটার দরকার রয়েছে। তোমরা অনেকেই হয়তো দেখে থাকবে বিভিন্ন জায়গাতে অ্যানালাইসিস করা হয়, বিভিন্ন কাট বলা হয়। এর আগের বারে কোনো একটা বড় ইউটিউব চ্যানেল মালদা জোনকে হালুয়া জোন করে বেড়াচ্ছিল। সেই দিক থেকে কলকাতা থেকে মালদা জোনের কাট অনেক বেশি হাই চলে যায়। তো মানে লিটারালি এদের বোঝার মানে পর্যন্ত ক্ষমতা নেই, একটা অ্যানালাইসিস করার ক্ষমতা নেই যে কোন জোনটায় কতটা কি কাট যেতে পারে। এটা মানে লিটারালি এরা এর আগের বারে যে কাট গিয়েছিল সেটার সাথে প্রেডিকশন করছে। ওই রকমভাবে তো হয় না, প্রত্যেকবার সিচুয়েশন আলাদা আলাদা হয়। এইবারও কিন্তু সিচুয়েশন আমাদের যথেষ্ট আলাদা রয়েছে। তো সেদিক থেকে আগের বারের থেকে কোশ্চেন ইজি হবে না কঠিন হবে, সেটা যদি আমাকে জিজ্ঞাসা করো, তাহলে ডেফিনেটলি আমি তোমাকে বলছি আগের বারের থেকে এবার কোশ্চেন কঠিন হবে। তবে আমি তোমাকে আরও একটা জিনিস বলে দিই, থার্ড ফেজ থেকে 7th ফেজের দিকে যেই লেভেলের কোশ্চেনের পরিমাণ ছিল, তুমি ওই রকম লেভেলের কোশ্চেন দেখতে হবে। ইনফ্যাক্ট এর সঙ্গে তুমি একটা জিনিস খেয়াল করে দেখে নিও, এনটিপিসির সিবিটি 2তে যেরকম লেভেলের কোশ্চেনের হার্ডনেস ছিল, তুমি নিয়ার অ্যাবাউট কাছাকাছি ওই রকম কিছু মানে কিন্তু কোশ্চেন কিছু দেখতে পাবে। এনটিপিসি সিবিটি 2তে যেরকম টাইপের হার্ড হয়েছিল, তোমাদের কোশ্চেন ওর থেকে বেশি হার্ড হবে না, আমি এটুকুটা বলে দিতে পারছি। তবে হ্যাঁ, লেভেলটা ওর থেকে একটু নিচেই থাকবে মোটামুটি। তো সেই দিক থেকে ওই রকম লেভেলের কোশ্চেন হলে তোমাদের দেখবে যে নাম্বারটা মোটামুটি ঠিক থাকতে হবে। আমি এর আগের বার কি বলেছিলাম, 75 তোমাদের আমি এখানে টার্গেট রাখতে বলেছিলাম, 75+। সেই দিক থেকে আমি বলেছিলাম ওই রকমভাবে মানে বিচার বিবেচনা করেই আমি বলেছিলাম যে হ্যাঁ, কোশ্চেনের লেভেল আমাদের যদি এইরকমভাবে হার্ড হয়ে থাকে, দেন আমাদের এখানে 75 মার্কস রাখলে কিন্তু আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে। তো সেদিক থেকে তুমি যদি 75 মানে রাখো, এরপর তোমার যদি একটু নর্মালাইজ হয়ে যদি তোমার নাম্বারটা 80+ হয়ে যায়, তাহলে ডেফিনেটলি আই থিঙ্ক আমাদের এই কলকাতা জোন বা মালদা জোন বা শিলিগুড়ি জোন, এই কটা জোনের কিন্তু তোমার মোটামুটি চান্স রয়েছে। এবার দেখো কলকাতা জোনের ব্যাপারটা, একটা ব্যাপার কি হচ্ছে যে এখানে আমাদের ভ্যাকেন্সি আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সব থেকে বেশি রয়েছে। ইনফ্যাক্ট বিভিন্ন আদার্স জোনের থেকেও কিন্তু কলকাতা জোনের ভ্যাকেন্সি যথেষ্টই বেশি রয়েছে। তো সেদিক থেকে অনেকের কিন্তু কলকাতাটা এবার একটু ফেভারিট চয়েসের মধ্যে চলে এসেছে। আর এই দিক থেকেই মালদা জোনটাতে কিন্তু এর আগের বারের থেকে মানে ভ্যাকেন্সি অনেকটাই তুলনামূলক কম। তো সেদিক থেকে মালদা জোনে এবার অনেকে ফর্ম ফিল আপ করেছে। বাট মালদা জোনের কাট অফটা অ্যাভারেজ লেভেলে যাবে, এবারও যাবে, ঠিক আছে। এর আগের বার কলকাতা জোনের থেকে হয়তো বেশি হয়ে গেছিলো, বাট এবার দেখো আমি বলতে পারছি না কি হবে, লিটারালি বলতে পারছি না কলকাতা বেশি যাবে না মালদার বেশি যাবে না শিলিগুড়ি বেশি যাবে। তো সেদিক থেকে আমি জাস্ট এইটুকুটা বলছি, মোটামুটি প্রত্যেকটা জোনের কাট অফ দেখবি কাছাকাছি থাকবে হয়তো। এবার শিলিগুড়ি ভ্যাকেন্সিটা এতটাই কম যে কম্পিটিশন করার মতো জায়গা নেই সেরকম, ঠিক আছে। মালদার ভ্যাকেন্সি এতটাই কম যে তুমি কীভাবে কম্পিটিশন করবে সেটা মানে এক্স্যাক্টলি বলা পসিবল না এরকমভাবে। তো সেদিক থেকে প্রত্যেকটা জিনিস একটা কিন্তু ব্যালেন্সে আছে এইবার, মানে আমাদের এই 3টে জোনের ক্ষেত্রে আমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের কথা বলছি। আর দেখো প্রত্যেকটা জিনিস আমি বলছি অ্যানালাইসিস করেই বলছি, এমনি হাওয়াতে বলছি না এই জিনিসগুলো। তো সেদিক থেকে কেউ যদি কলকাতা জোন, মালদা জোন এবং শিলিগুড়ি জোন, আমাদের বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট যারা রয়েছে, তারা তোমরা এই 3টে জোনে ফিল আপ করে রাখলেও খুব বিশাল প্যানিক করার কোনো দরকার নেই। কোন জোনে বেশি কাট আপ যাবে, কোন জোনে কম কাট আপ যাবে, এই সমস্ত জিনিসগুলো নিয়ে মাথা ঘামিয়ে একদম লাভ নেই এই মুহূর্তে। তোমাদের জাস্ট এই মুহূর্তে টার্গেট এটা থাকবে, তোমরা যেন একটু হার্ড লেভেলের কোশ্চেন প্র্যাকটিস করো। বিশেষ করে আমি তোমাদের বলবো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মক তোমরা যদি দিয়ে থাকো, তাহলে ডেফিনেটলি থার্ড ফেজ থেকে তাদের পরেরগুলো, থার্ড ফেজ থেকে 7th ফেজের মধ্যে যে সমস্ত এক্সামগুলো মানে হয়েছিল, ওই সমস্ত এক্সামগুলো তোমরা মোটামুটি একটু মানে দাও ওই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো থেকে। কারেন্ট অ্যাফেয়ার্সের কথা আমি একটা বলে দিই, তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্সে ভাবছো যে কি যে এর আগের বারে কারেন্ট অ্যাফেয়ার্স এসেছিলো, এবার আমাদের ওই রকম কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না। তো সেদিক থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের নাম্বারটা তোমরা অনেকে কাউন্ট করছো, মানে তোমরা মোটামুটি হয়তো দেখে নিচ্ছ যে কারেন্ট অ্যাফেয়ার্স যদি 5টা থাকে, তো চলো আমি কারেন্ট অ্যাফেয়ার্সে হয়তো 3টে পেরে যাবো, এটা তুমি ধরে নিচ্ছ। যে তুমি তোমার যদি নাম্বার এখানে 75 এসে থাকে, তুমি সেটাকে নিজে নিজে বাড়িয়ে হয়তো 78 করে নিচ্ছ, ঠিক আছে। তুমি সেই নাম্বারটাকে নিজে নিজে বাড়ি 78 ধরে নিচ্ছ, যে তুমি কারেন্ট অ্যাফেয়ার্সটাকে কাউন্ট করে নিচ্ছ। এরকমভাবে কাউন্ট করো না, আমি তোমাকে আগে বলে দিচ্ছি। তোমার বাড়িতে মকে যে লেভেলের নাম্বার আসছে একটু টাপ শিফটে, তো এক্স্যাক্টলি ওই রকম নাম্বারই তোমার কিন্তু দেখবে এনটিপিসির এক্সামে আসবে। আমি তোমাকে বলে দিলাম ইজি শিফটে দিয়ে তোমার নাম্বার আসছে, এক একটাতে তুমি 80 পাচ্ছ, এক একটাতে তুমি 85 পাচ্ছ, ওই রকম নাম্বার তোমার এক্সাম হলে ওই রকম লেভেলের কোশ্চেন হবে না, আমি তোমাকে এটা বলে দিচ্ছি। ইনফ্যাক্ট বড় বড় প্ল্যাটফর্ম যে ধরনের মানে মানে লাইভ মক বলো বা বিভিন্ন ধরনের জিনিস যেগুলো নিয়ে আসছে, যে ধরনের মক নিয়ে আসছে, ওই মকে কিন্তু ওই রকম ধাঁচের কোশ্চেন হবে না, আমি তোমাকে আগে বলে দিচ্ছি।
প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ঘাটো, যেগুলো তোমাদের একটু টাফ শিফট ছিল, টাফ শিফটের কোশ্চেনগুলো ঘেটে দেখো, তবে কি তোমাদের অ্যাকচুয়াল বেনিফিটটা হবে। এবার আমি আসি, কিছু জায়গা তোমাদের সাবধান করে দেওয়া রয়েছে। দেখো ফার্স্ট অফ অল ম্যাথামেটিক্সে আমি যদি চলে আসি, দেখো ম্যাথামেটিক্সের আমাদের এখানে বেশ কিছু চ্যাপ্টার আছে যেটা তোমাকে প্রবলেম করবে। ফার্স্ট অফ অল আমাদের 1 নাম্বার যদি আমি এখানে চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে কি আমাদের বেসিক ট্রিগোনোমেট্রি। এবার বেসিক ট্রিগোনোমেট্রি তো তোমাদের আসে, এবার তোমরা অনেকেই দেখবে এই বেসিক ট্রিগোনোমেট্রি কি বেসিক ট্রিগোনোমেট্রির ফর্মুলা রয়েছে, এই ফর্মুলাগুলো তোমরা করে নাও। বাট এর থেকে দেখবে এরা কোশ্চেনগুলো কিছু কিছু শিফটে কোশ্চেনগুলো একটু হার্ড করবে, মানে একটু ফর্মুলা রিলেটেড কোশ্চেন করবে, বাট ওরা কিন্তু একটু ঘোরাবে, ঠিক আছে। অনেক ক্ষেত্রে দেখবে এই 75 ডিগ্রির মান, ঠিক আছে, অনেক ক্ষেত্রে দেখবে 15 ডিগ্রির মান, এইগুলোর কিন্তু ভ্যালু এরা জানতে চাইবে। আর এগুলো লিটারালি অনেকে কেউ মুখস্থ করে রাখতে পারে না, ইনফ্যাক্ট অনেকে এগুলো বার করতেও জানে না। আর এক্সাম হলে আই থিঙ্ক আমার মনে হয় যে কি এই ধরনের ভ্যালুগুলোকে একটু মুখস্থ করে রেখে দেওয়াটা একটু বেশি বেটার হবে। আমি জানি বিভিন্ন রকমভাবে তোমরা এটা বার করতে পারবে, বাট একটু এই ভ্যালুগুলো একটু মুখস্থ করে রাখতে হবে। এর সঙ্গে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি যে ইনভার্স ট্রিগোনোমেট্রি কিন্তু এরা বারবার দিয়ে দিচ্ছিল, ঠিক আছে। এর আগের বার 2-3টে শিফটে এরকম দেখা গেছে যে কি এরা ইনভার্স ট্রিগোনোমেট্রি দিয়েছে। তো সেই দিক থেকে আই থিঙ্ক তোমাদের যদি টাইম থাকে তারপরে তোমাদের এই ইনভার্স ট্রিগোনোমেট্রি পার্টটাকে একটু করে রাখতে হবে। ওকে, ট্রিগোনোমেট্রি গেল। এরপর আমি তোমাদের এখান থেকে সেকেন্ড যদি চ্যাপ্টার চলে আসে, সেটা হচ্ছে মেনসুরেশন। মেনসুরেশন থেকে এরা মোটামুটি একটা ঠিকঠাক লেভেলের কোশ্চেন দিয়ে থাকে, এক্স্যাক্টলি এবারও তোমরা ওই রকম লেভেলেরই কোশ্চেন পাবে, খুব হার্ড পাবে না। মানে আমি তোমাকে যে সাবধান করছি, অনেকে না এই মেনসুরেশনের বেসিক ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে পারে না। তো আমি এই বেসিক ফর্মুলাগুলো বলছি, তোমরা ভালো করে মাথায় রাখো। 3 নাম্বার চ্যাপ্টার যদি আমি এখানে চলে আসি, তাহলে সেটা আসছে কি কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে এর আগের বারও কোশ্চেন এসেছিল, বাট কম এসেছিল, ডেফিনেটলি এসেছিল কোশ্চেন। তো সেদিক থেকে এবারও কিন্তু বেশ কিছু শিফটে তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে কোশ্চেন দেখতে হবে, কারণ ওরা এইবার এই সেগমেন্টগুলোতে হয়তো একটু ঢুকতে পারে, মানে আমার মনে হচ্ছে হয়তো একটু ঢুকবে, মানে চান্স বেশি, মানে কোশ্চেনের প্যাটার্ন হয়তো এরা বেশি করবে। কারণ এর আগের বার কি দেখতে পাওয়া গেছে, 25টা কোশ্চেন তোমাদের ওটা মোটামুটি ওদের অ্যারাথমেটিক থেকে এসেছিল, বাকি 5টা মতো কোশ্চেন ওরা কি ছিল অ্যাডভান্স ম্যাথ থেকে কিন্তু ওরা দিয়ে যাচ্ছিল প্রত্যেকবার, মানে এটা দেখা যাচ্ছিল, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে। কিছু কিছু শিফটে এটা কি হয়েছে 5টা থেকে বেড়ে গিয়ে হয়তো সেটা 8টা, ইনফ্যাক্ট কোনো কোনো ক্ষেত্রে 9টাও দেখা গিয়েছে। ওকে, বাট বেশিরভাগ ওরা ইজি শিফটগুলোতে কি করেছিল 25টার 5টা রেশিও মেনটেন করেছিল। বাট আই থিঙ্ক এবার আমার মনে হচ্ছে এরা নিয়ার অ্যাবাউট দেখবে হয়তো দেখে 8টা থেকে 10টা কিন্তু এরা অ্যাডভান্স ম্যাথ হয়তো এবার এরা অ্যাড করতে পারে আমার বলে মনে হচ্ছে। আর অ্যাড না করলেও এরা অ্যারিথমেটিক পোর্শনটাকে আরেকটু হয়তো লেন্দি করবে। ওকে, মানে জাস্ট আমি তোমাদের সাবধান করছি কেমন কি হতে পারে না হতে পারে, ঠিক আছে। দেখো আমরা কোশ্চেন ঘাঁচছি, আমরা কোশ্চেন বুঝছি, ঠিক আছে, বিভিন্ন ধরনের রিসেন্ট ট্রেন্ড কি চলছে না চলছে সেই জিনিসগুলো দেখে আমি তোমাকে এখানে বলছি। মানে ফালতু ভিডিও বানানোর হলে তুমি আমাকে দেখতে পেতে দেখি প্রতিদিন আমি একটা করে দুটো করে ভিডিও নিয়ে আসছি, ঠিক আছে, ফালতু উল্টো পাল্টা টপিকে। তো ওই সমস্ত জিনিস আমি করি না, যথেষ্ট অ্যানালাইসিস করে একটা জিনিস প্রপার টার্গেটে কি হতে পারে। দেখো এই ধরনের ভিডিও তুমি গোটা ইউটিউবে কোথাও খুঁজে পাবে না, যে কেউ এই রকম ভাবে এক্স্যাক্টলি প্রপার অ্যানালাইসিস করে সে বলতে পারছে যে কি কোন কোন জায়গা থেকে কোশ্চেন এরা বেশি করতে পারে, বা দেখো কি করবে না করবে সেটা মানে বলার বাইরে। বাট এরা কোথায় থেকে তোমাকে ফাঁসাতে পারে আমি তোমাকে সেই জিনিসটা বলছি। আর এই জিনিসগুলো আসবে কোথা থেকে, প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে, যে প্রিভিয়াস ইয়ার থেকে এরা কি করতে পারে। ওকে, চলো আমি তোমাকে এই কটা জিনিস বললাম। এবং এর সঙ্গে আরও একটা জিনিস কি আমাদের 4 নাম্বার কি আসছে, নাম্বার সিস্টেম থেকে একটু সাবধান থাকবে, বিশেষ করে নাম্বার সিস্টেমের ওই ফ্যাকশন রিলেটেড যে কোশ্চেন থাকে, যে কার কতগুলো ওই ফ্যাক্টর হতে পারে, ঠিক আছে, ওই মানে রিলেটেড যে কোশ্চেনগুলো হয়ে থাকে ওই ফ্যাক্টর রিলেটেড কোশ্চেনগুলো থেকে একটু সাবধান থাকবে, ওইগুলো এরা বেশি করবে। 5 নাম্বার কি, এরা কিন্তু এবার মানে পারমুটেশন কম্বিনেশন এবং প্রবাবিলিটি এখান থেকে কিন্তু এরা কোশ্চেন এবার করতে পারে, ইনফ্যাক্ট করবেও। আমি বলছি কিছু কিছু শিফটে তো পাবে, বাট প্রত্যেকটা শিফটে একটা করে পাবে কিনা সেটা আমি বলতে পারছি না, বাট কিছু কিছু শিফটে থাকবে কোশ্চেন পারমুটেশন থেকে। এরপর আরও একটা জিনিস 6 নাম্বার, যেটা স্ট্যাটিস্টিক থেকে এর আগের বার কিন্তু ভালো ভারকে কোশ্চেন হয়েছিল, এখান থেকে এবারও তোমরা স্ট্যাটিস্টিক থেকে কোশ্চেন পাবেই, মানে গ্যারেন্টি পাচ্ছ এখান থেকে তুমি ধরে নাও। এর সঙ্গে কি থাকছে 7 নাম্বারে, যদি আমি একটা জিনিস বলি যে মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে, মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু এরা কিন্তু এই জিনিস থেকে কোশ্চেন দেয়, এবারও দেবে, ট্রিগোনোমেট্রিরও আছে, অ্যালজেব্রারও আছে, এই দুটো পোর্শন থেকে এরা কোশ্চেন দেবে। এবং এর সঙ্গে আরও 8 নাম্বার যদি আমি একটা জিনিস অ্যাড করে নিই, দেখবে রোমান এক্সপ্রেশন রিলেটেড যে কোশ্চেনগুলো থেকে থাকে, ঠিক আছে, যে রোমান কোনটাকে কত বলে, 100কে কত বলে, 50কে কত বলে, এরকমভাবে রোমান এক্সপ্রেশন রিলেটেড যে কোশ্চেনগুলো থাকে, তো সেইগুলো কিন্তু এবার এরা দুটো একটা শিফটে তোমরা এবারও দেখতে পারো, এর আগের বারও ছিল, তার আগের বারও ছিল, তো এবারও ডেফিনেটলি দুটো একটা শিফটে পাবে। মানে বেসিক্যালি আমি তোমাকে কি বলতে চাইলাম, এই 8টা চ্যাপ্টার আছে, এই 8টা জায়গা আছে যেখানে কিন্তু আমরা বেশিরভাগ ফোকাস করি না, এই চ্যাপ্টারগুলো কিন্তু বেশিরভাগ ফোকাসের চ্যাপ্টার না, ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম কিন্তু এই জায়গাগুলো থেকে ভুল করে থাকি। তো সেই দিক থেকে আমি তোমাকে ধরিয়ে দিলাম যে হ্যাঁ এই জায়গা থেকে এরা কিন্তু এইরকমভাবে কোশ্চেন করতে পারে। তো যে কটা দিন টাইম আছে, যা সিলেবাস মোটামুটি কমপ্লিট করে রেখে দিয়েছো যারা, তারা এই কটা জায়গা থেকে একটু ফোকাস করে নাও। তো ডেফিনেটলি দেখবে তোমরা এগিয়ে আছো অন্যদের তুলনায়, কারণ কাট আপ ডেফিনেটলি দেখো কম্পিটিশন হাই হয়, ফালতু উল্টোপাল্টা বলে লাভ নেই, যে নিয়ার অ্যাবাউট ভালো লেভেলে কম্পিটিশন হবে। তোমরা যারা সিস্টেমেটিক ওয়েতে একদম বেসিক থেকে ম্যাথ পড়তে চাইছো, তোমাদের জন্য রয়েছে ম্যাথ স্পেশাল অফিসার ব্যাচ। এই ব্যাচে আমরা ডব্লিউবিপি, কলকাতা পুলিশ, ক্লার্কশিপ, এসএসসি জিডি, রেলওয়ে গ্রুপ ডি, মিসলেনিয়াস বিভিন্ন এক্সামের জন্য আমরা কিন্তু এই ব্যাচটাকে টার্গেটেড ওয়েতে পড়াচ্ছি। এবং এই ব্যাচের দাম হচ্ছে এই মুহূর্তে 599 টাকা। এবং এই ব্যাচের মধ্যে আরও কি কি থাকছে তোমরা সেটা এখানে দেখে নিও। তোমরা এই বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপটা পেয়ে যাবে প্লে স্টোরে বিদ্যাকোষ বাই রিমন স্যার অ্যাপ রয়েছে। এই অ্যাপটা ইনস্টল করার পরে তোমরা এখানে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করার পর লগ ইন করে তোমরা এখানে পেড কোর্স সেকশনে আসবে। এখানে এলে দেখতে হবে যে আমাদের এখানে এই একটাই ব্যাচ লঞ্চ হয়েছে, অফিসার ব্যাচ ম্যাথ স্পেশাল।
এই ব্যাচে ক্লিক করার পরে তোমরা এখান থেকে পেমেন্ট করে এই ব্যাচটাতে এনরোল করে নিতে পারো। অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যারা সিরিয়াসলি সিস্টেমেটিক ওয়েতে ম্যাথ পড়তে চাইছো এবং তোমরা বিভিন্ন এক্সামগুলো ক্র্যাক করতে চাইছো, মাত্র 599 টাকায় 2 বছরের জন্য তোমরা এই ব্যাচে এনরোল করে নিতে পারো। এটা গেল। এরপর আমি চলে আসছি তোমাদের দেখো জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে, রিজনিং নিয়ে। দেখো এই রিজনিং থেকে যে জায়গাগুলোতে প্রবলেম করাবে তোমাদেরকে আমি এক এক করে বলছি। সিরিজের কোশ্চেন থেকে প্রবলেম করাবে। 2 নাম্বার এদের এখান থেকে দেখবে পাজেলের কোশ্চেন কিন্তু আসবে মোটামুটি, দেখবে এক একটা শিফটে পাজেলের কোশ্চেন এরা লেন্দি করার জন্য বিশেষ করে 2 থেকে 3টে পাজেলের কোশ্চেন এরা দেবে। ওকে, 2 থেকে 3টে। তুমি পাজেল হয়তো তুমি এখানে একটা কি 2টো দেখতে পারো। এর সঙ্গে কি সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো এটা 2টো মিলিয়ে দেখো, 2টো মিলিয়ে মোটামুটি এরা 3টে থেকে 4টে কোশ্চেন পাজেল এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট এই 2টো মিলিয়ে 3টে থেকে 4টে কোশ্চেন তোমরা পাবে। ইনফ্যাক্ট এই কোশ্চেনগুলো একটু লেন্দি হবে, আমি তোমাকে আগে থেকে বলে দিচ্ছি। ওকে, এরপরে যদি আমি আসি, এরপরে দেখো স্টেটমেন্ট রিলেটেড যে আমাদের কোশ্চেনগুলো থেকে থাকে, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, স্টেটমেন্ট কনক্লুশন, এই যে কোশ্চেনগুলো, স্টেটমেন্ট আর্গুমেন্ট, এই যে কোশ্চেনগুলো থাকে, সিলোজিজমের কথা আমি বলছি না, স্টেটমেন্ট অ্যাজাম্পশন আর্গুমেন্ট এই সমস্ত যে কোশ্চেনগুলো থাকে, এখান থেকে ডেফিনেটলি তুমি এবারও দেখবে মোটামুটি 3টে কোশ্চেন তুমি এখান থেকেও দেখতে পাচ্ছ, মানে এখান থেকে এরা তোমাকে ফাঁসাবে। জেনারেলি আমাদের ভুল হওয়ার জায়গা কোনগুলো, এইগুলো সিরিজ, পাজেল, সিটিং অ্যারেঞ্জমেন্ট, স্টেটমেন্ট রিলেটেড কোশ্চেনগুলো এইগুলো থেকে। ঠিক আছে, এর সঙ্গে আরও একটা জিনিস কি চলে আসে, যে ডেটা সাফিসিয়েন্সি। ঠিক আছে, এই ডেটা সাফিসিয়েন্সি থেকেও কিন্তু এরা কোশ্চেন করবে। একটা মানে জেনারেলি একটাই করে ডেটা সাফিসিয়েন্সি থেকে, এখান থেকে বেশি থাকে না। তো মোটামুটি রিজনিংয়ের এই 4টে-5টা জায়গা যেগুলো থাকে, এখান থেকে এরা তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে। আমার কাজ দেখো, আমি জানি রিজনিং তোমাদের এখন প্রত্যেকের কভার হয়ে গেছে, তোমরা রিজনিংয়ে 30 আউট অফ 30 ডেফিনেটলি প্রত্যেকে টার্গেট করছে, এবং যেখান থেকে তুমি ফাঁসতে পারো, যেখানে তোমার জোর দেওয়া উচিত, সেই জায়গাগুলো আমি তোমাকে পয়েন্ট আউট করে বলে দিলাম, হ্যাঁ ভাই তোমাকে এই জায়গাগুলো দেখতে হবে। এখনো বলছি, গ্যারেন্টি দিচ্ছি, তুমি গোটা ইউটিউবে খুঁজে তুমি কোথাও পাবে না যে লোকে একটা ফালতু একটা গতানুগতিক ওয়েতে যেভাবে বলে আসতে হয় ওইভাবে গতানুগতিক ওয়েতে বলছে। কেউ এইভাবে চ্যাপ্টার পয়েন্ট আউট করে এখন অবধি কেউ দেখাতে পারেনি, কারো ক্ষমতা হয়নি যে এইভাবে তারা পয়েন্ট আউট করে দেখাবে। যে হ্যাঁ, যদি থেকে থাকে অবভিয়াসলি আমার সমস্ত চ্যানেল দেখে মানে দেখা পসিবল না, বাট আমি বেশিরভাগ ক্ষেত্রে যেগুলো বড় বড় চ্যানেল থাকে আমি তাদের কথাই বলছি, যে তারা কেউ দেখায়নি এরকমভাবে এই জিনিসগুলো। ঠিক আছে, তো একটু বোঝো যে না ভাই, কে জেনুইন নয়, কে রংচঙে ভিডিও বানায়, কে রংচঙে ভিডিও না বানিয়ে জেনুইন জিনিসটা প্রোভাইড করে। ঠিক আছে, হতে পারে আমার চ্যানেলটা ছোট, বাট আমি জেনুইন জিনিসটা প্রোভাইড করি, আর জেনুইন জিনিসের ভ্যালু মানে লিটারালি কম হয় এই যুগে, এই বর্তমান যুগে এসে। চলো এরপর আমি আসছি জেনারেল অ্যাওয়ারনেস। লিটারালি যদি সত্যি কথা আমাকে এখান থেকে একটা বলতে হয়, ভাই এর কোনো প্যাটার্ন নেই, তুমি কোথাও এর প্যাটার্ন খুঁজে পাবে না। রেলওয়ে এই জেনারেল অ্যাওয়ারনেস থেকে কি না কি করতে পারে তোমরা নিজেরাও জানো না। তুমি তোমার জানা টপিক থেকে কোশ্চেন আসবে, বাট এমন কিছু একটা কোশ্চেন জিজ্ঞাসা করে থাকবে তুমি যেটা হয়তো মানে করতে পারবে না। ঠিক আছে, তোমার মানে আয়ত্তের বাইরে। তুমি হয়তো দেখলে একটা ফেস্টিভ্যাল, ঠিক আছে, একটা ফেস্টিভ্যাল কোন জায়গায় হয়, কোন স্টেটে হয় তুমি দেখলে, কোন উপলক্ষে হয় সেটা দেখলে, ইনফ্যাক্ট কোন টাইমে হয় তুমি সেটা দেখলে, এতগুলো জিনিস তুমি দেখে রাখলে এখান থেকে। ঠিক আছে, এখানে কোন ট্রাইব পারফর্ম করে সেটাও হয়তো সামহাও তুমি দেখে রাখলে, যদি এক্সট্রা ফ্যাক্টরি এসে থাকে সেদিক থেকে। বাট তুমি এত কিছু দেখে নেওয়ার পরেও এরা এখান থেকে কোশ্চেন করবে এই ফেস্টিভ্যালটা বছরে কতবার হয়, মাসে কতবার হয়, এই ধরনের উল্টোপাল্টা এরা কোশ্চেন করতে পারে, জেনারেলি করেও। জেনারেলি একটা সার্টেন প্যাটার্নে আমাদের যেমন কোশ্চেন হয়ে থাকে, বেসিক তুমি কিছু কোশ্চেন 20টা কোশ্চেন তুমি মোটামুটি ওরকম বেসিক পাবে, ডেফিনেটলি পাবে। বাট বাকি 20টা কোশ্চেনের এরা কি করবে না করবে, তোমার রেঞ্জে পড়বে কি পড়বে না, অপশনের থ্রু তুমি সেটাকে এলিমিনেট করতে পারবে কি পারবে না, আমি গ্যারেন্টি দিতে পারছি না, বলতে পারছি না ভাই এটা কি হবে। তো তবে আরও একটা জিনিস আমি তোমাদের বলে দিই, সায়েন্স করে বেশি মাথা ঘামাবে না। এটা আমাদের রেলের গ্রুপ ডির এক্সাম না যে গ্রুপ ডির মতো করে এখানে প্রচুর সায়েন্স আসবে। এখানে সায়েন্স যতটা রিলেটেবল, যতটা সায়েন্স আসা উচিত, 3টে সাবজেক্ট রয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে নিয়ার অ্যাবাউট এরা এই 7টা থেকে 9টা কোশ্চেন মোটামুটি এখান থেকে এরা করেই থাকে 40টার মধ্যে। তো যেটা নর্মাল, এমন না যে এরা এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এখান থেকে এরা এমন না যে 25টা 20টা করে কোশ্চেন করে দিচ্ছে যে লোকে সায়েন্স নিয়ে মাথা ঘামিয়ে বেরোবে, এটা কিন্তু একদমই করছে না। আর আরও একটা জিনিস আমি তোমাদের এখান থেকে বলে দিই, এনটিপিসিতে জেনারেলি এখনও অবধি নিউমেরিক্যাল মানে আমাদের এই সায়েন্সের নিউমেরিক্যাল তুলতে এখন অবধি দেখা যায়নি। ঠিক আছে, তো নিউমেরিক্যাল এখান থেকে তুমি ধরে রাখো তুমি পাবে না। ঠিক আছে, মানে হতে পারে হয়তো একটা দুটো শিফটে চলে এলো, সেটা আলাদা কেস, বাট জেনারেলি এরা তোলে না। আই থিঙ্ক এবারও তুলবে না, যেটা আমার মনে হয়। বাট আই থিঙ্ক তবে তোমাদের একটা মানে বেসিক সিলেবাস তো কভার করে যেতে হবে, তো ডেফিনেটলি তোমরা এই বেসিক সিলেবাসটা কভার করে যাবে। তারপর দেখো না কি হয়, মানে মোটামুটি অপশন এলিমিনেশনের সুযোগ যদি পেয়ে যাও সেখান থেকে, তুমি যদি না পড়ে যাও তুমি কিছু পাবে না। বাট তুমি ঠিকঠাক মতো করে যদি একটা বেসিক সিলেবাস কভার করে প্রপার যে মানে যেখান থেকে কোশ্চেন আসছে সেই জায়গাগুলো একটু তুমি যদি আয়ত্তে করে নিয়ে চলতে পারো, তাহলে ডেফিনেটলি তোমাদের একটা মোটামুটি অপশন এলিমিনেশন মানে ট্রিক দিয়ে তোমরা নিয়ার অ্যাবাউট হয়তো 25-30ও স্কোর করে নিতে পারবে। আমি এইটুকুটা বলছি, হ্যাঁ এইটুকুটা যেতে পারে। তবে তার জন্য জিকের জন্য প্রপার আলাদা করে স্ট্র্যাটেজি আমাকে তাহলে দিতে হবে সেরকমভাবে, যে না কি করতে হবে, আর তার জন্য যথেষ্ট বেশি খাটতে হবে।
সেই স্ট্র্যাটেজির জন্য। ওয়েল তোমরা যদি আমাকে রিকোয়েস্ট করো তাহলে ডেফিনেটলি আমি যতটা ডিকোড করতে পারবো আরও বেশি ডিকোড করবো, জেনুইনলি যেটুকুটা ডিকোড করবো, এবং তার পরিপ্রেক্ষিতে একটা স্ট্র্যাটেজি আমি তোমাদের বানিয়ে দেবো। তো যতটা বুঝতে পেরেছি এবং তার জন্য কি করা উচিত না করা উচিত সেই জিনিসটা আমি তোমাদের তাহলে বলে দেবো। তোমরা তাহলে সেই দিক থেকে আমাকে কমেন্ট করে ডেফিনেটলি জানাও তোমাদের এনটিপিসিতে মক টেস্টের নাম্বার কীভাবে বাড়াতে হবে এই রিলেটেড ভিডিও লাগলে ডেফিনেটলি জানাবে। ইনফ্যাক্ট তোমাদের জিকের ব্যাপারে কীভাবে তোমরা জিকেটাকে পড়বে, যেভাবে মানে কীভাবে তোমাদের জিকেতে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে না করতে পারে সেই রিলেটেড যদি তোমাদের ভিডিও দরকার পড়ে তো ডেফিনেটলি তোমরা কমেন্টে জানাও, আমি সেটা রিলেটেড ভিডিও বানিয়ে দেবো। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে চ্যানেলটাকে শেয়ার করো। চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।